স্বাগতম বন্ধুরা, আপনি শুনছেন গল্পলোক, বাংলা গল্পের দুনিয়ায় এক জাদুময় যাত্রা। আজ আমরা শুনতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা এক ব্যতিক্রমী গল্প, স্পটলাইট। ছোটনাগপুরের পটভূমিতে ছুটি কাটাতে গিয়ে একজন সুপারস্টারের আগমনে কেমন করে বদলে যায় একটি নিরীহ শহরের পরিবেশ, আর সেই আলোর ঝলকে কি আদৌ নজরে পড়ে মানুষের আসল রূপ। চলুন শুরু করা যাক আজকের গল্প। ছোটনাগপুরের এই ছোট্ট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগে অনেকবার এসেছি। আরও বাঙালিরা আসে, কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে, কেউ কেউ বাড়ি বাংলো হোটেল ভাড়া করে থাকে। দিন দশাকে অন্তত মাস ছয়েক আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায়। বাবা বলেন, আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই, কিন্তু জলবায়ুটা তো ফ্রি। আরে সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না। ভাড়া নেবার জন্য ভালো প্রপার্টি। দলে ভারী হয়ে আসি, তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকানপাট না থাকলেও 10টা দিন দারুণ ফুর্তিতে কেটে যায়। একটা বছরের ছুটির সঙ্গে আর একটা বছরের ছুটির তফাৎ কি জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে, কারণ চারবেলা খাওয়া এক, সেই মুরগি মাংস ডিম অড়হর ডাল, বাড়িতেই দয়া গরুর দুধ, বাড়ির গাছের জামরুল পেয়ারা। দিনের রুটিন এক, রাত 10টায় ঘুম, ভোর 6টায় ওঠা, দুপুরে তাস মনোপলি, বিকেলে চায়ের পর রাজা পাহাড় অবধি ইভিনিং ওয়াক, অন্তত একদিন কালীঝোড়ার ধারে পিকনিক। দিনে জলমলে রোদ আর তুলোপেজা মেঘ, রাত্রিরের আকাশে এ মাথা থেকে ও মাথা ছড়ানো ছায়াপথ, কাক শালিক কাঠবেড়াল গুবড়ে ভুমড়া গিরগিটি কাঁচপোকা কুঁচফল সব এক। কিন্তু এবার নয়, এবার একটা তফাৎ হল। অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হলো, সে হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার। আমার ছোট বোন শর্মী 12 বছর বয়স, তার একটা পুরো বড় বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে। আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই। এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করছে, ওর মতো ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করে, শার্টের নিচে গেঞ্জি পরে না, ওপরের 3টে বোতাম খোলা রাখে। সেই অংশুমান চ্যাটার্জি সঙ্গে 3 জন চামচা নিয়ে কুণ্ডুদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে, সঙ্গে পোলারাইজড কাঁচের জানলাওয়ালা এয়ার কন্ডিশনড হলদে মার্সিডিজ গাড়ি। সেবার আন্দামান যাওয়ার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলেছে, আর আশেপাশের ছোট নৌকোগুলো সেই ঢেউয়ের নাকা নিচবানি খাচ্ছে। অংশুমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসে নৌকো বাঙালি চেঞ্জারদের সেই রকম অবস্থা হয়, ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না। মোট কথা, এই একরত্তি শহরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ছোট মামা ছবি দেখেন না, শখ হলো পামিস্ট্রির। তিনি বললেন, ছেলেটার যশের রেখাটা একবার দেখে আসতে হচ্ছে, এ সুযোগ কলকাতায় আসবে না। মার অবশ্যই ইচ্ছে অংশুমানকে একদিন ডেকে খাওয়ানোর। শর্মীকে বললেন, আরে তোরা তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয়ে এত সব পড়িস, ও কি খেতে ভালোবাসে জানিস? শর্মী মুখস্থ আওড়ে গেল, কই মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, কচি পাঠার ঝোল, তন্দুরি চিকেন, মসুরির ডাল, আমের মোরব্বা, ভাপা দই, তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ। মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা বললেন, খেতে বলতে তো আপত্তি নেই, হয়তো বললে আসবেও, তবে সঙ্গের ওই মোসাহেবগুলো ভাড়া নেবার জন্য ভালো প্রপার্টি। ছেনিদা আমার খুড়তুতো ভাই, সে সাংবাদিক, খবরের কাগজের অফিসে কাজ করে, ছুটি প্রায় পায় না বললেই চলে। এবার এসেছে ঝিকুড়িতে সাঁওতালদের একটা পোড়ো ভয়ে এই সময়, সেই নিয়ে একটা ফিচার লিখতে। সে বলল, এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে। লোকটা বছরে 367 দিন শুটিং করে, ছুটির মৌকা কি করে পেল সেটাই তো একটা স্টোরি। একমাত্র ছোটদারই কোনো তাপ উত্তাপ নেই। ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে, ফিল্ম সোসাইটির মেম্বার, জার্মান সুইডিশ ফরাসি কিউবান ব্রাজিলিয়ান ছবি দেখে, বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশোনা করছে। অংশমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে 3 মিনিট দেখে ডিসগাস্টিং বলে গড় থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হয় এবারের ছুটিটাই মাটি। ফিল্মস্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটা নষ্টই করে দিয়েছে। যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে 2-4 জন আছে যারা এখানেই থাকেন, তার মধ্যে গোপেনবাবু একজন।
একটা ছোট্ট বাড়ি করে আছেন এখানে ২২ বছর। চাষের জমিও নাকি আছে কিছু। বয়স বোধহয় বাবার চেয়ে বছর ৫-এর বেশি। রসিক মানুষ। উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায়। আমরা পৌঁছানোর ২ দিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির। খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মালকঞ্চা মারা ধুতি, হাতে বাঁকানো লাঠি আর পায়ে ব্রাউন কেডস জুতো। বাংলোর বাইরে থেকেই হাঁক দিলেন ভদ্রলোক, চৌধুরী সাহেব আছেন নাকি? আমরা চা খাচ্ছিলাম, ভদ্রলোককে ডেকে এনে বসালাম আমাদের সঙ্গে। ওরে বাবা, এই যে দেখছি এলাহি কারবার, বললেন ভদ্রলোক। আমি কিন্তু শুধু ১ কাপ চা। গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল। বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন। দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার তো এখানে রমরমা ব্যাপার মশাই। কেন? ভদ্রলোকের ভুরু কুঁচকে গেছে। বাবা বললেন, সে কি মশাই, তার আর হাট বসে গেছে এখানে, আর আপনি জানেন না? তার মানে আপনার দৃষ্টি এখনো ফর্সা হয়নি, বললেন ছোট মামা। এত বড় ফিল্ম স্টার এসে রয়েছে এখানে, শহরে হৈ হৈ পড়ে গেছে, আর আপনি সে খবর রাখেন না। ফিল্ম স্টার? গোপেনবাবুর ভুরু এখনও কুঁচকোনো। ফিল্ম স্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে মশাই? ফিল্ম স্টার মানে তো শুটিং স্টার। তারা তো শুটিং করে, শুনেছি শুটিং স্টার। জানতো সুমোহন? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন গোপেনবাবু। আজকে আছে, কালকে নেই। ফস করে খসে পড়ল আকাশ থেকে, আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করল অমনি পুড়ে ছাই। তখন পাত্তাই পাওয়া যাবে না তার। ছোটদার একটা ছোট্ট চাপা কাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে। আসল স্টারের খবরটা তাহলে পৌঁছয়নি আপনাদের কাছে? গরম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু। আসল স্টার? প্রশ্নটা করলেন বাবা, কিন্তু সকলের দৃষ্টি গোপেনবাবুর দিকে। সকলেরই মনে এক প্রশ্ন। গির্জার পিছন দিকে কলুটোলার চাটুজ্যেদের একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে, দেখেছেন তো? সেইখানে এসে রয়েছেন ভদ্রলোক। নাম বোধহয় কালীদাস বা কালীপ্রসাদ বা ওই রকম একটা কিছু। পদবী ঘোষাল। স্টার বলছেন কেন বাবা? বলবো না, একেবারে পোল স্টার, স্টেডি, ইটার্নাল। ১০০-র উপর বয়স, কিন্তু দেখে বোঝার জো নেই। বলেন কি, সেঞ্চুরিয়ান? মামার হাঁয়ের মধ্যে চিবনো টোস্টের অনেকটা এখনো গেলা হয়নি। সেঞ্চুরি প্লাস 26, ১২৬ বছর বয়স ভদ্রলোকের। জন্ম 1856, সিপাহী বিদ্রোহের ঠিক ১ বছর আগে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861। আমাদের কথা বন্ধ, খাওয়া বন্ধ। গোপেনবাবু আবার চুমুক দিলেন চায়ে। প্রায় ১ মিনিট কথা বন্ধের পর ছোটদা প্রশ্ন করল, বয়সটা আপনি জানলেন কি করে? উনি নিজেই বলেছেন। নিজে কি আর যেছে বলেছেন? অতি অমায়িক ভদ্রলোক। নিজে বলার লোকই নন, কথায় কথায় বেরিয়ে পড়ল। দেখে মনে হবে ৮০-৮২। ওঁরই বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল। একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম। পাকা চুল, চোখে সোনার চশমা, পরনে লাল ফাড়ে শাড়ি। কথার ছলে শুধুলম, আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করছে তো? ভদ্রলোক স্মিত হাস্য করে বললেন, গিন্নি নয়, নাতবউ। আমি তো বললুম, কিছু মনে করবেন না, কিন্তু আপনার বয়সটা কত মনে হয়? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বললুম, দেখে তো মনে হয় ৮০-৮০। আবার সেই মোলায়েম হাসি হেসে বললেন, অ্যাড অ্যানাদার 46। বুঝুন তালে, সোজা হিসেব। এরপর ব্রেকফাস্টটা ঠিকমতো খাওয়া হলো না। এমন খবরে খিদে মরে যায়। ভারতবর্ষের, না শুধু ভারতবর্ষ কেন, খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছেন। আমরা যখন রয়েছি তখনই রয়েছেন। এটা ভাবতে মাথা ভুঁ করছে। দেখে না শুনে গিয়ে, বললেন গোপেনবাবু। এমন খবর তো চেপে রাখা যায় না, তাই বললুম ২-৪ জনকে। সুধীরবাবুদের, সেন সাহেবকে, বালিগঞ্জ পার্কের মিস্টার নেউটিয়াকে। সবাই গিয়ে দর্শন করে এসছেন। আর ২ দিন যাক না, দেখুন কি হয়। আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন। লোকটির স্বাস্থ্য কেমন? মামা জিজ্ঞেস করলেন। সকাল বিকাল ডেলি ২ মাইল। হাঁটেন? লাঠি একটা নেন হাতে, তবে সে তো আমিও নি। ভেবে দেখুন, আমার দ্বিগুণ বয়স। ভদ্রলোকের আয়ুরেখাটা মামার 1 ট্র্যাক মাইল। দেখবেন হাত, বললেন গোপেনবাবু। বললেই দেখাবেন। ছেন্নিদা এতক্ষণ চুপচাপ ছিল।
হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল। স্টোরি, এর চেয়ে ভালো স্টোরি হয় না, এ একেবারে স্কুপ। তুই কি এখনই যাবি নাকি? প্রশ্ন করলেন বাবা। 126 বয়স, এরা কিভাবে মরে জানো তো? এই আছে, এই নেই, ব্যারাম ট্যারামের দরকার হয় না, সুতরাং সাক্ষাৎকার যদি নিতে হয় তো এই বেলা, পরে দর্শনের হিড়িক পড়ে গেলে আর চান্স পাবো? বস, বাবা একটু ধমকের সুরেই বললেন, সবাই একসঙ্গে যাব। তোর তো একার প্রশ্ন নেই, আমাদের সকলেরই আছে। খাতা নিয়ে যাস, নোট করে নেবে। বোগাস, কথাটা বলল ছোটদা, আর বলেই আবার দ্বিতীয়বার জোরের সঙ্গে বলল, বোগাস, ধাপা, গুল। মনে? গোপেনবাবুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো। দেখো সুরঞ্জন, শেক্সপিয়ার পড়েছ তো? দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ জানা আছে তো? সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না। আপনাকে একটা কথা বলছি গোপেনবাবু, আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা 100 বছরের বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যেবাদী, না হয় জঙ্গলি ভূত। রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রামে শোনাঙ্গি ছিল মেজরিটি নাকি 100-র বেশি বয়স, আর তারা এখনও ঘোড়া টোড়া চড়ে। এই নিয়ে ইনভেস্টিগেশন হয়, দেখা যায় এরা সব একেবারে প্রিমিটিভ, তাদের জন্মেরও কোনো রেকর্ড নেই। পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টোপাল্টা জবাব দেয়। 90-এর ঘাট পেরোনো চারটিখানি কথা নয়, লঞ্জিভিটির একটা লিমিট আছে। নেচার মানুষকে সেইভাবেই তৈরি করেছে। বার্নার্ড শ, বার্ট্রান্ড রাসেল, পিজি উডহাউস কেউ পৌঁছতে পারেননি 100। যদুনাথ সরকার পারেননি। সেঞ্চুরি কি মুখের কথা? আর ইনি বলছেন 126। জোরো আগার নাম শুনেছিস? খেকিয়ে প্রশ্ন করলেন মামা। না, কে জোরো আগা? তুর্কির লোক কিংবা ইরানের, ঠিক মনে নেই। 34-35-এর কথা। 164 বছরে মারা যায়। সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মত্ত সংবাদ। বোগাস। ছোটদা মুখে যাই বলুক, কালী ঘোষালোর বাড়ি যখন গেলাম আমরা, সে বোধহয় অবিশ্বাসটাকে আরও পাকা করার জন্যেই আমাদের সঙ্গে গেল। গোপেনবাবুই নিয়ে গেলেন। বাবা বললেন, আপনি আলাপটা করিয়ে দিলে অনেক সহজ হবে। চেনা নেই, শোনা নেই, কেবল 126 বয়স বলে দেখা করতে যাচ্ছি, এটা যেন কেমন কেমন লাগে। ছেনিদাও বিশ্বী সঙ্গে নোটবুক আর 2টো ডট পেন নিয়েছে। মা বললেন, আজ তোমরা আলাপটা সেরে এসো, আমি এর পরদিন যাব। কালী ঘোষালের বাড়ির সামনের বারান্দায় বেতের চেয়ার, কাঠের চেয়ার, মোড়া আর টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার লোকজন আসতে শুরু করেছে। ব্রেকফাস্টের ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমরা, কারণ গোপেনবাবু বললেন ওটাই বেস্ট টাইম। গোপেনবাবুর, ঘোষাল সাহেব বাড়ি আছেন? হাঁকের মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন। মন খালি বলছে 126, 126, 126, অথচ চেহারা দেখলে সত্যিই 80-র বেশি মনে হয় না। ফর্সা রং, বাঁ গালে একটা বেশ বড় আঁচিল, টিকোলো নাক, চোখে পরিষ্কার চাহনি, কানের দুপাশে দগোছা পাকা চুল ছাড়া বাকি মাথায় চকচকে টাক। এককালে দেখতে বোধহয় ভালোই ছিলেন, যদিও হাইট 5 ফুট 6-7-এর বেশি নয়। গায়ে সিল্কের পাঞ্জাবি পাজামা, কটকি চাদর, পায়ে সাদা কটকি চটি। চামড়া যদি কুচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে। আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদের বসতে বললেন। ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করেছিল বোধহয়। বাবা, রঞ্জুম বস না বলতে একটা টুলে বসে পড়ল। সে এখনো গম্ভীর। এভাবে আপনার বাড়ি চড়াও করাতে ভারী লজ্জিত বোধ করছি আমরা, তবে বুঝতেই পারছেন আপনার মতো এমন দীর্ঘজীবী মানুষ তো দেখা সৌভাগ্য হয়নি, তাই। ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন, অ্যাপোলোজাইজ করার কোনো প্রয়োজন নেই। একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে, সেটা তো স্বাভাবিক। বয়সটাই যে আমার বিশেষত্ব, ওটাই একমাত্র ডিস্টিংশন, সেটা কি আর বুঝি না? আর আপনারা এলেন কষ্ট করে, আপনাদের সাথে আলাপ হলো, এ তো আনন্দের কথা। তাহলে একটা কথা বলেই ফেলি, বললেন বাবা। একটা অনুমতি নেয়ার প্রয়োজন। আমারই ভাইপোটি, নাম শ্রীকান্ত চৌধুরী, হলো সাংবাদিক। এর খুব শখ আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায়, অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি কিসের? ভদ্রলোক অমায়িক হেসে বললেন, শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমারই ভাগ্য। গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন। তুলসিয়ার নাম শুনেছেন? শোনেননি? মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই। বেলডাঙ্গা জানেন তো? বেলডাঙ্গায় নেমে 17 কিলোমিটার দক্ষিণে তুলসিয়ায় জমিদারি ছিল আমাদের। সেসব তো আর নেই, তবে বাড়িটা আছে, তারই এক কোণায় পড়ে আছি। সেখানকার লোকে বলে জমের অরুচি। বলবেন আই বা কেবা,
গৃহিণী গত হয়েছিলেন 52 বছর আগে। ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই। নাতি আছে একটি, ডাক্তারি করে, তারও আসার কথা ছিল। এক রুগীর এখন তখন অবস্থা, তাই শেষ মুহূর্তে আসতে পারলে না। একাই আসতে পারতুম, চাকর সঙ্গে ছিল না তো বহুত দিনে না, সে এসেছে সঙ্গে। এই 3 দিনেই পুরো সংসার পেতে বসেছে, ঘড়ির কাঁটার মতো চলছে সব। ডট পেনে আওয়াজ নেই, তবে আর চোখে দেখছি ছেনিদার দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে দেখে চলেছে। টেম্পারেচারটার ব্যাটারি খতম, সেটা টের পেয়েছে আসার দিন রবিবারে, তাই কলম ছাড়া গতি নেই। সঙ্গে একটা ধার করা পেন্ট্যাক্স ক্যামেরা আছে, কোনো একটা সময়ে সেটা সদ্বানোয়ার হবে নিশ্চয়ই। ছবি ছাড়ে লেখারা ছাপা হবে কি করে? কিছু মনে করবেন না, ফাঁক পেয়ে বললেন মামা। আমি আবার একটু পামি স্ট্রিট চর্চা করি, বিলিতি মতে অবশ্য। তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন, শুধু একবারটি চোখ বুলোবো। দেখুন না। কালী ঘোষাল ডান হাত বাড়িয়ে দিলেন। মামা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিটখানেক দেখে মাথা নেড়ে বললেন, ন্যাচারালি। আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ুরেখাকে বাড়তে গেলে সেটা হাত ছেড়ে কবজিতা এসে নামবে। আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে কোনো প্রভিশন নেই। থ্যাংক ইউ স্যার। এবার বাবা বললেন, আপনার স্মরণশক্তি কি এখনো মোটামুটি ভালোই আছে? বললেন কালী ঘোষাল। কলকাতায় কি আপনি একেবারেই আসেননি? প্রশ্ন করল ছেনিদা। এসেছি বই কি, পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে। কর্ণবালি স্ট্রিটে হস্টেলে থাকতুম। ঘোড়ার ট্রান? ঢের চড়েছি। 2 পয়সা ভাড়া ছিল লালদিঘি টু ভবানীপুর। রিক্সা ছিল না তখন। পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের 5 মাথার মোড়ে। পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা, সে কথাও মনে আছে। আজকাল যেমন রাস্তাঘাটে কাক চড়ুই, তখন হাড়গিলে চড়ে বেড়াত কলকাতার রাস্তায়। বলতো স্ক্যাভেঞ্জার বার্ড। আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত। প্রায় আমার কাঁধের হাইট, তবে একদম নিরীহ। তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে পড়ে? ছেনিদাই চালিয়ে যাচ্ছে প্রশ্ন। বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক। আলাপ অবশ্যই ছিল না। আমি আর এমন একটা কে যে আলাপ থাকবে। তবে একবার তরুণ বয়সের রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলাম। কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায়। সে তো বিখ্যাত ঘটনা, বললেন বাবা। বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো। একটা না কলকাতায় থাকলে হয়তো দেখা পেতুম, কিন্তু আমি কলেজের পাঠ শেষ করেই দেশে ফিরে যাই। তবে হ্যাঁ, বিদ্যাসাগর সে এক ব্যাপার বটে। হেদোর পাশ দিয়ে হাঁটছি আমরা 3 বন্ধুতে, বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে। মাথায় ছাতা, পায়ে চটি, কাঁধে চাদর, আমার চেয়েও মাথায় খাটো। ফুটপাথে কে জানি কলা খেয়ে ছোবড়া ফেলেছে। বিদ্যাসাগরের পা পড়তেই পপাত চ। আমরা 3 জন দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললুম। হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায়, সেটাও তুলে এনে দিলুম। ভদ্রলোক উঠে কি করলেন জানেন? এ জিনিস ওনার পক্ষেই সম্ভব। যে ছোবড়ায় আখাড় খেলেন, সেটা বাঁ হাত দিয়ে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল, তার মধ্যে ফেলে দিলেন। আমরা আরও আধ ঘন্টা ছিলাম। তার মধ্যে চা এলো, আর তার সঙ্গে নির্ঘাট নাথ বউয়ের তৈরি ক্ষীরের ছাঁচ। শেষকালে যখন বিদায় নিতে উঠলাম, ততক্ষণে ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে। সেই সঙ্গে অবশ্যই ছবিও তুলেছে 10 খানেক। সেই ফেরাম পার্সেল করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের আফিসে। সেইখানেই ছবি ডেভেলপিং, প্রিন্টিং হয়ে ভালো ছবি বাছাই করে কাগজে বেরোবে। 5 দিনের মধ্যে ছেনিদার লেখা ছবি সমেতে কাগজে বেরিয়ে সেই কাগজ আমাদের হাতে এলো। লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন, বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি। ছেনিদা স্কুপ করল ঠিকই, কিন্তু তার ফলে আপিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই। কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরও 7খানা দেশি বিলিতি কাগজের সাংবাদিক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা বলা হয়নি। ফিল্ম স্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুণ্ডাদের নিয়ে মার্সিডিজ গাড়ি করে 10 দিনের ছুটি 5 দিনে খতম করে কলকাতায় ফিরে গেছে। তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা। শর্মী খুব একটা আফসোস করল না, কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা আসে সেরে নিয়েছে।
সত্যি বলতে কি, খাতা নিয়ে যখন অংশুমানের সঙ্গে দেখা করে তখন তোমার নাম কি খুকি জিজ্ঞাস করাতে হিরোর ওপর থেকে অন্তত সিকিভাগ ভক্তি তার এমনিতেই চলে গিয়েছিল। তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে। বাবা বললেন, সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, এটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না। আমরা ফিরে আসার আগের দিন রাত্রে কালী ঘোষাল আর তার নাত বউ আমাদের বাড়িতে খেলেন। অল্পই খান ভদ্রলোক, তবে যেটুকু খান তৃপ্তি করে খান। জীবনে কখনো ধূমপান করিনি, তাছাড়া পরিমিত আহার, দুবেলা হাঁটা, এই সব কারণেই বোধহয় যমরাজ আমার দিকে এগোতে সাহস পাননি। আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচেছিলেন কি জিজ্ঞেস করলেন বাবা। তা বেঁচেছিলেন বই কি, শতাধিক আয়ুর সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল। প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন। ১১৩ বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন, গঙ্গা যাত্রার আয়োজন করো, আমার সময়ে এসেছে। অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই, চামড়া টান, দাঁত পড়েনি একটাও, চুলের যৎ সামান্য পাক ধরেছে। যাই হোক, অন্তর্জলীয় ব্যবস্থা হল। হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অবধি গঙ্গা জলে শোয়া অবস্থায় চক্ষু মুদলেন। আমি পাশে দাঁড়িয়ে, আমার বয়স তখন ৪২। সে দৃশ্য ভুলব না কখনো। রিমার্কেবল। দীর্ঘশ্বাস ফেলে বললেন মামা। কলকাতায় ফেরার ৭ দিন পরে ছোটদা সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে। বই নয়, পত্রিকা। নাম বায়োস্কোপ। নবরঙ্গ পত্রিকার এডিটর সীতেশ বাগচির কাছে ৫০ টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়িতে আনতে পেরেছে। ২টো পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোজা ছিল। সেই পাতায় খুলে বইটা আমার সামনে ফেলে দিল। ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি, যাকে বলে ফিল্মের স্টিল, চকচকে আর্ট পেপারে ছাপা। পৌরাণিক ছবির স্টিল। ফিল্মের নাম শবরী। ছবির তলায় লেখা, প্রতিমা মুভিটনের নির্মীয়মান ছায়াচিত্র শবরীতে শ্রীরামচন্দ্র ও শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালীকিঙ্কর ঘোষাল ও কিরণ শশী। চেহারাটা মিলিয়ে দেখ স্টুপিড, বলল ছোটদা। দেখলাম মিলিয়ে। কিরণ শশীর চেয়ে ইঞ্চি ৩ লম্বা, অর্থাৎ মাঝারি হাইট। খালি গা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা, টিকোলো নাক, আর ডান গালে বেশ একটা বড় আঁচিল। বয়স দেখে ২৫-এর বেশি মনে হয় না। আমার কেমন যেন বুকটা খালি খালি লাগছে। জিজ্ঞেস করলাম, এটা কবেকার ছবি ছোটদা? সেপাই মিউটিনির ৬৮ বছর পরে, ১৯২৪। সাইলেন্ট ছবি। তার হিরো হচ্ছেন কালীকিঙ্কর ঘোষাল। এই প্রথম আর এই শেষ ছবি। ৩ মাস পরে সংখ্যায় ছবির সমালোচনা আছে। বলছেন নবাগত নায়ক আগমন না করিলে কোনো ক্ষতি ছিল না, চিত্রাভিনেতা হিসেবে এর কোনো ভবিষ্যৎ নাই। মানে তাহলে ওনার বয়স? যা মনে হয় তাই, ৮০-৮২। ২৪ সালের এই ছবিতে যদি ২৫ বছর বয়স হয়, তাহলে হিসেব করে দেখ ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ। গোবেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই। লোকটা তাহলে একেবারে বোগাস। 420। ভাবছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দিই, কিন্তু করব না, কারণ লোকটার ব্রেনটা শার্প আছে, সেটা তারিফ করতেই হয়। যখন বয়স ছিল তখন রাম হরকান হড়কেছে, কিন্তু শেষ বয়সে দেখিয়ে তো দিল একটি মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের ওপর থেকে টেনে এনে নিজের ওপর ফেলতে হয়। এই ছিল আজকের গল্প, স্পটলাইট। বিখ্যাতির আলো যেমন চোখ ধাঁধিয়ে দেয়, তেমনি মানুষের ভেতরের বাস্তব চেহারাও অনেক সময় ছায়ায় ঢাকা পড়ে যায়। গল্পটি যেন তারই প্রমাণ। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর ফিরে আসুন, কারণ সামনে আসছে আরও দুর্দান্ত গল্প। ফেলুদা, জটায়ু, তরুণ মজুমদার সহ বহু চেনা অচেনা চরিত্র। শোনার জন্য ধন্যবাদ। গল্প লোকে আবার দেখা হবে।